সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আজ আমাদের ইগলু তারকা কথনে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন মানুষকে যার স্বভাবে, চরিত্রে, কথাবার্তায় ভীষণ ধীরস্থিরতার একটা প্রমাণ আমরা পাই, কিন্তু নাম বলে অন্য কিছু। হ্যাঁ, আমাদের সাথে আছেন চঞ্চল চৌধুরী। শারদীয় দুর্গা উৎসবের অনেক শুভেচ্ছা। খুব ভালো লাগছে, মানে এত প্রিয় মানুষকে আমরা পেয়েছি। আমার মনে হয় দর্শকরা একটা আলাদা রকমের আনন্দ বোধহয় পাবে। আমিও সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি, শারদীয় শুভেচ্ছা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই উৎসবে সবাই মানে আনন্দে মেতে উঠুক এবং সার্বজনীন মানুষে মানুষের ভেদাভেদ সবাই ভুলে যাক, এটাই চাওয়া। আনন্দটাকে সবার আগে রাখুক। এই জন্যই মানে বলা হয় যে আসলে ধর্ম যার যার উৎসব সবার, আর এই উৎসবে আমরা বাঙালিরা কিন্তু মানে আবহমান কাল থেকেই এই উৎসবটাকে ভীষণ আপন করে নিয়েছে এবং আমরা ভীষণভাবে উদযাপন করি। আর আজকে এই উৎসবের অংশ হিসেবে আপনাকে আমরা পেয়েছি, আমরা দেখতেই পাচ্ছি বুকের মধ্যে বড় করে লেখা দেবী। দেবী দুর্গাকে এটা এক ধরনের সম্মাননা জানানো, কিন্তু এই দেবীর আমার মনে হয় যে মানে পেছনের গল্পটা একটু অন্যরকম, আমরা সেই সম্পর্কে শুনবো। তবে তার আগে আমার খুব লোভ হচ্ছে যে আপনার ছোটবেলা আমরা জানি কেটেছে পাবনার সুজানগরে, এবং সেখানকার সুজানগর, চাটমোহর, আতাইকুলা এই অঞ্চলগুলোতে খুব চমৎকারভাবে বর্ণাঢ্যভাবে পুজো হয়, সেই সম্পর্কে একটু শুনতে চাই। ছোটবেলা তো এখন মনে হয় স্বপ্নের মতো, যে আসলে স্বপ্ন দেখেছি, মানে সেই আনন্দগুলো এখনো বুকের ভেতর বাজে সবসময়। এবং মাসব্যাপী, মানে দুর্গাপূজা তো 4 দিন বা 5 দিন হয়, কিন্তু শুরুটা ছিল যেদিন থেকে প্রতিমা গড়া শুরু হয় সেই দিন থেকে, মানে অ্যান্টিসিপেশনটাই হ্যাঁ, সারা বছরের অপেক্ষায় ছিল এই উৎসবের জন্য। মানে ধর্মীয় আচার অনুষ্ঠানের থেকে বড় যেটা মানে মানে ভালো এবং ভালো লাগার বিষয় ছিল যে এই উৎসবকে কেন্দ্র করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং গ্রামের সবাই, আমাদের এত চমৎকার একটা গ্রাম, কামারহাট গ্রাম আমার বাড়ি আর কি, নাজিরগঞ্জ ইউনিয়ন, সুজানগর, পাবনা। তা আমাদের গ্রামের একটা ঐতিহ্য, বহু ছোটবেলা থেকে আমরা দেখছি যে ঈদ এবং পূজায়, দুর্গাপূজায় সারা গ্রামের মানে যত মানুষ আছে, স্টুডেন্টরা যারা বাইরে থাকে, চাকরিজীবী যারা বাইরে থাকে, ইভেন আমাদের গ্রামের যে মেয়েদের বিয়ে হয়েছে অন্য জায়গায়, তারা সবাই মানে শ্বশুরবাড়িতে, মানে আমাদের এলাকায় এসে এই সময়টা, এবং এই যে আজকে থেকে শুরু হলো পূজা, বাড়িতে গেলেই দেখতে পাবো যে এরকম সারাটা গ্রাম মানে মানে মানুষজন, আত্মীয় স্বজন পরিজনে ভর্তি, এবং সবার ভেতর যে আনন্দ, এবং এই আনন্দগুলোই কিন্তু বছরের পর বছর একদম ছোটবেলা থেকে যে বড় হওয়া বা ঢাকায় চলে আসা, একটা অপেক্ষা থাকে, অপেক্ষা, এবং এটা ছিল সবচেয়ে মিলন মেলা। অপেক্ষার সাথে তো একটা বাড়তি আমার মনে হয় একটা আলাদা রকমের আগ্রহ তৈরি হয়েছে মানুষের আপনাকে নিয়ে। চঞ্চল চৌধুরী, আজকে চঞ্চল চৌধুরী, মানে সেই ছোটবেলায় চঞ্চল চৌধুরী, আজকে চঞ্চল চৌধুরীর মধ্যে অনেক ফারাক। আমরা জানি যে সবাই আপনাকে কিন্তু অন্যরকম ভাবে, একেবারে ধনী গরিব ছোট বড় নির্বিশেষে আপনি সবার খুব কাছের, এবং সেই কাছের ব্যাপারটা তৈরি করেছিলেন আমরা জানি যে একটা মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে মায়ের জন্য একটা কিছু বার্তা পৌঁছে দেওয়া। আমি এখনো বাড়িতে যখন যাই, বেসিক্যালি আমি যাই কিন্তু আমার মা বাবার জন্যই যাই, এবং মা বাবাকে দেখার জন্য যাই, মা বাবার সঙ্গে কিছুদিন সময় কাটানোর জন্য যাই, এবং উৎসবটা থাকে একটা উপলক্ষ হিসাবে, যে দুর্গাপূজা বা যেটাই হোক না কেন। কিন্তু আমার আসলে আমার আরাধ্য দেবী বলি বা যাই বলি, সেটা হচ্ছে আমার মা, আমার বাবা। তা আমি ওইখানে যাই, এবং এখন এই একটু পরিচিতির কারণে যেটা হয় যে ভোরবেলা থেকে অনেক রাত পর্যন্ত দূর দূরান্ত থেকে আমার যারা ভক্ত, যারা আমার অভিনয় পছন্দ করেন, এরা আসেন আমাকে দেখার জন্য, আসেন। কেউ ছবি তোলে, এখন তো মোবাইলের মানে যুগ, সবার ছবি তোলে, অটোগ্রাফ নেয়, অনেক সময় কাটায়। মানে প্রতিদিনে অন্তত 500 থেকে 1000 মানুষ আমার বাড়ির উপর আসে। এটা একটা আমরা জানি আপনি খুব সাধারণ ভাবে তাদের সাথে সেই ছোটবেলার মতো করে আপনি তাদের সাথে মিশেন। এবং আমি বাড়িতে গেলে পরে আমার গ্রামের স্কুলের যত বন্ধু বান্ধব আছে এরা দেখা করতে আসে, আমি গ্রামটা ঘুরি, আশেপাশের এলাকাতে যাই, বাজারে যাই, এবং এটা ভালো লাগে আসলে। ওই জায়গাটাই আমার আসলে রক্ত মাংসের অস্তিত্বের সঙ্গে মিশে আছে, তো বেড়ে ওঠা। আমরা শ্রদ্ধা জানাই আপনার বাবা মার প্রতি, মানে যারা আপনাকে এত চমৎকার ভাবে এত সংস্কৃতি মনে করে গড়ে তুলেছেন। সত্যি খুব ভালো লাগছে আপনার ছোটবেলার কথা শুনে। একটু কাজের কথায় আসতে চাই। আমরা যেমনটি জানি যে আপনি এমপ্রেস টেলিফিল্মের সাথে আপনার একটা খুব গভীর সম্পর্ক আছে, এবং চ্যানেল আই পরিবারের সাথে তো রয়েছেই। সেইখান থেকে আপনি রূপকথার গল্প অভিনয় করেছেন, সেই সাথে মনের মানুষ, এবং আমরা জানি যে রবীন্দ্রনাথ, হুমায়ুন আহমেদের নাটক রূপার জন্য ভালোবাসা, সেখানে অভিনয় করেছেন। এবং
আপনার আমার মনে হয় এই যাবৎকালের যত কাজ আছে সবকিছুকে ছাপিয়ে মন পুরো একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছে এবং সেটিও কিন্তু প্রেস টেলিফিল্মে। একটু শুনতে চাই এই সম্পর্কে। কি বলবো, আসলে চ্যানেলের সঙ্গে বহুদিনের সম্পর্ক, কাজের ক্ষেত্রেই ব্যক্তিগতভাবেও সবার সঙ্গে অনেক ভালো সম্পর্ক। এই ঘরটা আপন ঘর, মানে অনেক আপন মনে হয়। তা সেই সঙ্গে এতগুলো ছবিতে, বিশেষ করে নাটক তো প্রচুর করেছি, অনেকগুলো সিরিয়াল, টেলিভিশন, অনেক নাটক সিরিয়াল, মানে সেই ভবের হাট, ঘর কুটুম থেকে শুরু করে এত নাম এখন বলতে পারবো না, অসংখ্য নাটক আছে, অসংখ্য নাটক, ধারাবাহিক এবং একক নাটক বা টেলিফিল্ম অনেক আছে। ফিল্মের কথাটা স্পেশালি যেহেতু বলি, কারণ একটি চলচ্চিত্র তো একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় মানে টার্গেট থাকে হচ্ছে যে সে একটা ফিল্মে অভিনয় করবে। তা চ্যানেলের 3টা ফিল্মে আমি অভিনয় করেছি। বিশেষ করে মনের মানুষটা ছিল আমার জন্য অন্যরকম একটা অভিজ্ঞতা। যৌথ প্রযোজনার ছবি, 2 বাংলার শিল্পীরা মিলে কাজ করা, সব সেরা সব শিল্পীরা, হ্যাঁ, সবকিছু মিলিয়েই। এবং সেই সময়ের এই যে 3টা ছবির কথা বললেন, চ্যানেলের রূপকথার গল্প, তারপর মনের মানুষ, মনপুরা, খুব দর্শক জনপ্রিয় ছবি, দর্শকরা খুব। এবং আমার প্রথম ছবি ছিল হচ্ছে রূপকথার গল্প, তৌকির ভাইয়ের ডিরেকশন, তৌকির ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করা এবং চ্যানেলের প্রথম ছবি হিসাবে রূপকথার গল্পের প্রতি আমার একটা আলাদা মায়া, আলাদা একটা টান আছে। সেই ধারাবাহিকতায় আরো যেগুলো ছবি করেছি, আশা করি যে ভবিষ্যতে আরো কাজ হবে। এবং আমরা দেখি যে অনেক মানে একটা টালমাটাল অবস্থার মধ্যেও যখন মনপুরা এসেছে, মনপুরা কিন্তু মানে বক্স অফিসে খুব হিট ছিল এবং ভীষণভাবে মানে মানুষের কাছে ব্যবসা সফল তো হয়েছে, মানুষের কাছে কিন্তু একটা মেসেজ পৌঁছে যেতে পেরেছে। আমরা মনপুরা থেকে একটি গান দর্শকদের জন্য এখন প্লে করতে চাই। সুপ্রিয় দর্শক, চলুন আমরা দেখে আসি চঞ্চল চৌধুরী অভিনীত মনপুরা চলচ্চিত্রের একটি চমৎকার গান। পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। অসাধারণ অভিনয় দেখেছি আপনার এখানে এবং সে যেন ভোলে না মোরে। আমার মনে হয় কেউ আপনাকে কখনো ভুলবে না। বাংলাদেশের চলচ্চিত্র নাটক যতদিন থাকবে, চঞ্চল চৌধুরী এভাবেই কিন্তু মানে জায়গা করে নিয়েছে, সে মনের মানুষ হয়ে থাকবে। এটা আমার সৌভাগ্য আসলে, বাংলাদেশের এত মানুষ আমার মানে আমাকে পছন্দ করে এবং আমি যে সিনেমাগুলো করেছি, আমি আসলে কৃতজ্ঞতা আমার সবচাইতে বেশি আমার দর্শকের প্রতি, যারা আমাকে দেখেন, এখন পর্যন্ত আমাকে ভালোবাসেন, এবং যাদের কারণে, এই দর্শকদের কারণেই আমি এখানে আসলে দাঁড়িয়ে আজকে নিঃসন্দেহে। এবং মনের মানুষ হয়ে ওঠা, সেই মনের মানুষের হাত মানে একটা কিন্তু প্রভাব রয়েছে। আমরা জানি যে মনের মানুষ গৌতম ঘোষের একটি অসাধারণ চলচ্চিত্র এবং এখানে প্রসেনজিৎ থেকে শুরু করে বড় বড় স্টাররা কিন্তু এখানে অভিনয় করেছে এবং তাদের সাথে আমাদের বাংলাদেশের চঞ্চল চৌধুরী, আমাদের তারকা অভিনয় করেছে। মানে ব্যাপারটি কিন্তু খুব কাজ করাটা খুব সহজ ছিল, অনেক বড় চ্যালেঞ্জের ছিল, তাই না? আমি সেই সম্পর্কে শুনতে চাই, তবে তার আগে মনের মানুষ চলচ্চিত্রের অংশ বিশেষ আমরা দেখে আসি, চলুন। ওরা আমাদের জানে মারবে, তোমার পায়ে পড়ি, কিছু একটা উপায় করো। কথার কমলি, রাক্ষসী কোথাকার। একটি শব্দই বোধহয় প্রযোজ্য, অসাধারণ। মানে এই যে মানে আমরা এক এক সময় আপনাকে এক এক চরিত্র রূপায়ণ করতে দেখি, নিজেকে ভেঙে চুরে এক একটা চরিত্র করেন এবং কোনোটার সাথে কোনোটার কখনোই আমরা মিল খুঁজে পাই না। এবং সর্বশেষ দেবীতে মিসির আলীর চরিত্র, আমার মনে হয় যে বাংলাদেশের যারা হুমায়ুন আহমেদ পড়েছেন, হুমায়ুন আহমেদকে লালন করেন, তাদের মধ্যে সবারই বোধহয় মিসির আলী হয়ে ওঠার একটা আলাদা রকমের আমার মনে হয় যে আগ্রহ থাকে। আমি সেই সম্পর্কে শুনবো, তবে তার আগে মনের মানুষে যেতে চাই। মনের মানুষে যেটি বলছিলাম যে একটা আমার মনে হয় চ্যালেঞ্জ ছিল আপনার জন্য কাজ করা। সেটা তো সেখানে অবশ্যই। আপনার যে এক্সপ্রেশন, আপনার যে ডায়ালগ ডেলিভারি, মানে ইটস জাস্ট মানে অ্যামেজিং। একটু শুনতে চাই। আমার আসলে দেশের বাইরে গিয়ে ওই প্রথম কাজ করা। প্রথম কথা হচ্ছে যে দেশে যেসব মানে সিনিয়র জুনিয়র যাদের সঙ্গে কাজ করেছি, শিল্পীদের সঙ্গে, তাদের সঙ্গে তো আমার ওঠা বসা বা পরিচয় আছে, তা সাবলীলভাবে কাজ করতে খুব বেশি সমস্যা হয়নি। কিন্তু গৌতম দার সঙ্গে যখন আমি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে, উনি উপমহাদেশের মধ্যে অনেক মানে বিখ্যাত একজন ডিরেক্টর, তারপর প্রসেনজিৎ দা, উনি অনেক বিখ্যাত একজন অভিনেতা, বহু বছর ধরে অভিনয় করছেন, উনি সহ আরও যারা কোয়ার্টিস্ট ছিলেন, এদের সঙ্গে আসলে আমি সেই অর্থে তখন মানে তেমন কিছুই না, বা আমার ওনাদের সঙ্গে সেই পরিচিতিটা আসলে ওইভাবে হয়নি। তা ওনাদের সঙ্গে দাঁড়িয়ে আসলে একই মানে ফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করা এবং মানে নিজের চরিত্রটাকে ধারণ করে আর কোনো কিছুকে তোয়াক্কা না করে করা, এটা আমার জন্য অনেক দুঃসাহসিক বিষয় ছিল। কিন্তু একজন শিল্পীর কাজই তো আসলে এটা। এখন আমি কার সঙ্গে অভিনয় করছি এটা বড় কথা না, আমার চরিত্রটা কি, সেই চরিত্রটাকে তুলে ধরার জন্য আমাকে যা যা করণীয় চরিত্রের ভেতর থেকে, সেটুক যদি আমি একদম মানে নির্ভয় যদি করতে পারি, সেটা আমি করার চেষ্টা করেছি। এটা আমার জন্য অনেক, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে আপনি মানে ব্যক্তি চঞ্চল চৌধুরী যেমন ভাবে কথা বলেন, যা
যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনি বোধহয় খেলেন, কেমন একটা খেলা জানি আপনি খেলতে থাকেন। চরিত্র ব্যক্তিগত জীবনে আমার যে চরিত্র আর আমার অভিনয়ের চরিত্র তো আলাদা, অবশ্যই এটা তো অবশ্যই। আলাদা হতেই হবে। না মানে এই যে খেলাটা, সেই খেলার একটা মানে আমার মনে হয় মানে বহু রূপ আমরা দেখেছি আয়নাবাজিতে। এই আয়নাবাজিতে অনেকে বলে যে যারা নাটকে অভিনয় করে, চলচ্চিত্রে তাদেরকে আলাদা করা যায় না, কিন্তু আপনি মানে আয়নাবাজির মধ্যে অনেকগুলো চরিত্র খুব আলাদা আলাদাভাবে দেখিয়েছেন। এই যে মানে কমার্শিয়াল আসপেক্ট থেকে আয়নাবাজি এত সফল একটি ছবি, এই সম্পর্কে একটু বলবেন। আমি আসলে যখনই যে চরিত্র পাই সেটা নাটকে অথবা সিনেমাতে, সিনেমার জন্য একটু সুযোগটা বেশি পাই, সময়টা বেশি পাই, বা আলাদা প্রিপারেশন নেওয়ার সুযোগ থাকে। ডিটেইলে হ্যাঁ, ওখানে করতে নাটকের পারেন। মানে সবচেয়ে বড় কথা যে যে অবস্থা এখন চলে এসছে, ওইভাবে হয়তো নাটকটা করতে পারি না। নাটকের চরিত্রগুলোকে যত্ন করে সময় নিয়ে মানে করাটা সম্ভব হয় না। কিন্তু সিনেমার ক্ষেত্রে আমি কখনোই মানে আমার ছাড় দেওয়ার কোনো মানে চিন্তাও আমি করি না। আমি আপ্রাণ চেষ্টা করি আমার যতটুকু মেধা আছে, যতটুকু যোগ্যতা আছে পুরোটা কাজে লাগাতে। আর একটা চরিত্র আমি যখন পাই, আমি আসলে স্বার্থপরের মতো এই চরিত্রটির সর্বোচ্চ মানে মানে ভালো সফলতা করার জন্য, পাওয়ার সফলতা পাওয়ার জন্য, জন্য যা যা করণীয় মানে সেটা চরিত্রার্থ আমি 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 করার করি। জন্য এবং যা- আমি আসলে আমার এই কাজটাকে আমি সাধনার মতো দেখি। এটা আমার কাছে আসলে সেটাই। আমার কাজই হচ্ছে আমার ঈশ্বর, আমার আমি আল্লাহ, আমার ভীষণ সৃষ্টিকর্তা, শিহরিত আমার হলাম, হ্যাঁ ভীষণ। আমার ভগবান। মানে কাজের বাইরে আমি আসলে খুব বেশি জিনিস মানে খুব বেশি দেখি নাই, যে কারণে আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে অনেক দূরত্বেরও সৃষ্টি হয়, দায়িত্বহীন আমি। কারণ আমি কাজটাকে এত বেশি প্রায়োরিটি দিয়েছি আমি সারা জীবনেই। তারপরে আমি চেষ্টা করি যে এই এর ফলটা আবার আমি পেয়েছি। একটা আয়নাবাজি করার জন্য যে পরিমাণ শ্রম, মেধা বা ডেডিকেশন সবকিছু যাই বলি না কেন, সেটা যেভাবে দিয়েছি সেটার দর্শক আমাকে তার বিনিময়ে আমাকে ভালোবাসা দিয়েছে। এখন দেবীর জন্য করেছি, 4-5 মাস ধরে দেবীতে কাজ করেছি, অনেক কষ্ট করেছি। দেবী নিয়ে অনেক আগ্রহ আছে, অনেক কিছু শুনবো। তবে আমাদের আজকে এই আয়োজনে ফোন করেছেন খুব আমাদের প্রিয় আরেকজন মানুষ, আপনারও খুব প্রিয় কাছের মানুষ। আমি বলে দিব না আপনি আমি শুনবেন? কথা শুনলে অবশ্যই বুঝতে পারবো বুঝবেন। কে। আমরা জানি কে আছে দর্শক, তবু চলুন একটা চমক দেই চঞ্চল চৌধুরীর জন্য। হ্যালো হ্যালো, দিদি, শারদীয় শুভেচ্ছা। শারদীয় শুভেচ্ছা। যে বসে আছে যে মানুষটা চঞ্চল চৌধুরী, তাকে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, এবং পারফর্মার হিসেবে তো অবশ্যই মানে মনে হয় আমার ভাই। আমার তো আসলে নিজের ভাই নেই, তো সবসময় মনে হয় যে একটা আমার ভাই এত ভালো অভিনয় করছে। তো যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো, চঞ্চলের সেই প্রথম ছবি থেকে মনপুরা, মনের মানুষ, তারপর আয়নাবাজি, তারপর এখন আবার আমরা দেখবো দেবী, আমার মনে হয়েছে প্রত্যেকটা ছবি এক একটা থেকে এক এক রকম। এবং আয়নাবাজি দেখে যেটা আমার মনে হয়েছে যে আয়নাবাজিতে আমি আমার বাংলাদেশের কোনো পারফর্মার খুঁজে পাচ্ছি না যে এই ক্যারেক্টারটা কে করতে পারতো। মানে আমার মনে হয়েছে আয়নাবাজিতে চঞ্চল চৌধুরী ইজ দ্য পারফেক্ট, এবং ওর প্যারালাল কেউ নেই ওখানে। আমি দেখেছি যে আমি অনেক চিন্তা করেছি, আচ্ছা ও না করলে এটা কে করতো, আমি আসলেই খুঁজে পাইনি। এই কথাটা আসলে আমার আমরাও আসলে চঞ্চলকে একমত কখনোই বলা দিদি হয়নি। তোমার এই Thank you, কথার দিদি। সাথে। সত্যি কথা যেটা, দেবী দেখে আমি মিসিরালি পড়েছি। হুমায়ুন আহমেদ স্যার আমার কাছে একটা ম্যাজিশিয়ানের মতো, আমাদের সবার কাছে। এবং দেবী সেটা অবলম্বনে দেবী হচ্ছে জয় হাসান আমাদের খুব প্রিয়, এবং আমার একটা ইমোশন আছে, আমার প্রথম নির্মাণের প্রথম নায়িকা চঞ্চল আমার অনেক প্রিয়। তো মিসিরালি পড়তে গিয়ে মনে হচ্ছে যে গেট আপটা দেখেছি, তাতেই তো একদম পুরা মানে কনভিন্সড যে মিসিরালি এরকমই দেখে। অনেক ধন্যবাদ দিদি, তোমাকে Thank you, আবারও দিদি, শারদীয় thank you. শুভেচ্ছা। খুব চমৎকার ভাবে পূজা উদযাপন করো। আর আমরা এখন দেবীতে চলে এসেছি। আমরা দেবী নিয়ে সবার মধ্যে, আমার মনে হয় পুরো বাংলাদেশ ভাসছে এখন দেবী জ্বরে। সবাই জানতে চাই যে মিসির আলী কিভাবে কি মানে নিয়ে আসছে। এই যে বলছিলাম দাদা যে মানে সবার মধ্যে একরকমের একটা আলাদা থাকে যে মিসির আলী হয়ে উঠতে চাওয়া, একদম মানে টিনেজ থেকে শুরু করে মধ্যবয়স্ক সবাই হুমায়ুন আহমেদের এই চরিত্রটিকে কেমন জানি মনে মনে লালন করে। হ্যাঁ, আপনার কাছ থেকে শুনতে চাই। মিসির আলী তো আসলে মানে আমাদের বাস্তবে যে 5-10 জন মানুষকে আমরা দেখি এইরকম না, এর চাইতে আলাদা একটি চরিত্র। খ্যাপাটে পাগলাটে, এর মনোজগৎটাই একটু অন্যরকম। এবং এই জায়গাটা থেকেই হচ্ছে একটা স্বাভাবিক, মানুষগুলো তো দেখতে একই রকম, মানে আলাদা করা যায় না। তো এরকম ভিন্ন চরিত্রের কিছু মানুষ থাকে যাদের অস্তিত্ব আসলে পৃথিবীতে আছে কি নেই। যেমন এটা একটা চরিত্র, গল্পের চরিত্র মিসির আলী, এইরকম চরিত্র বাস্তবে আছে কিনা সেটা আমি জানি না। তবে এই চরিত্র করার আগে বলবো না, হুমায়ুন স্যারকে আমি যখন ওনার সঙ্গে প্রথম কাজ করি, ওনাকে দেখি, তখন থেকে আমার ধারণা ছিল যে আসলে হুমায়ুন স্যার নিজেই আসলে হিমু, উনি আসলে মিসির আলী। তা আমার ভাবনায় কিন্তু ওই ব্যাপারটা থেকেই গিয়েছিল
যে কারণে আমি যখন মিসির আলী চরিত্রে অভিনয় করি, এত পপুলার একটি চরিত্র, এত জনপ্রিয় চরিত্র, দেবী উপন্যাসের মিসির আলী আমাকে যখন করতে মানে বলা হলো, আমি আসলে আমার মতো আমি একটা আলাদা ঘোরের মধ্যে ছিলাম যে এটা কি আমি আসলে পারবো কিনা, অথবা এত দর্শক এত পাঠকের মাঝখানে মিসির আলীর যে ইমেজটা রয়েছে সেটা আমি আসলে মেলাতে পারবো কিনা। এটা আমার জন্য অসাধারণ, অনেক মানে বড় কি চ্যালেঞ্জ শিল্পী ছিল। মানে যে বিনয় তার সাথে খুব জড়িত আপনার এই কথা থেকে কিন্তু সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে পারবো কিনা। আপনি এত মানে পথ অতিক্রম করে আসার পরেও এখন আপনি ভাবছেন যে পারবো কিনা, তার মানে ভিতরে ওই যে বলেন সাধনার জায়গাটা আসলে কতখানি। তবে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আগামী 19 তারিখ, অক্টোবরের 19 তারিখ দেবী মুক্তি পাচ্ছে। মানে এক দেবী চলে যাবেন, মা দুর্গা চলে যাবেন, আর এক আরেক দেবী দেবী হুমায়ুন আহমেদের দেবী আসছেন 19শে অক্টোবর শুক্রবার। সারা বাংলাদেশের সিনেমা হলে এটা চলবে এই সিনেমাটি। আপনারা অনেকেই দেবী উপন্যাসটি পড়েছেন, আপনারা অনেকেই মিসির আলী পড়েছেন, মিসির আলী আপনাদের প্রিয় চরিত্র। একটি গল্প থেকে বা উপন্যাস থেকে যখন একটা সিনেমা নির্মাণ করা হয় তখন আসলে 100% আর কি লেখার ভাষাটা, উপন্যাসের ভাষাটা আসলে সিনেমাতে আনা আসলে সম্ভব হয় না, এবং সেটা মানে আশা করাটাও আসলে একটু ঝামেলা হবে। সেজন্য আপনাদেরকে আগেই বলি, অনেকে হয়তো ভাবছেন যে দেবীতে যে উপন্যাস যা যা পড়েছি যে লাইনগুলো ওগুলোই আমরা সিনেমা হলে গিয়ে মিলিয়ে মিলিয়ে দেখব, এটা করবেন না। বিবেচনাটা রাখবেন যে একটা সিনেমা, হুমায়ুন আহমেদের মূল গল্প যেটা দেবী, সেই গল্পটাকে ঠিক রেখে সময়ের সাথে, এটা তো 2018 সাল, এই গল্পটি অনেক আগে লেখা, এই উপন্যাসটি অনেক আগে লেখা। সেই সময় সেই বাস্তবতার থেকে তো এখনকার বাস্তবতা আলাদা। এখনকার দর্শক যারা, আমি বলি এখনকার ম্যাক্সিমাম নতুন জেনারেশন যারা, সারা পৃথিবীকে তারা একটা মাত্র মোবাইল বা ল্যাপটপের ভেতর তারা দেখে ফেলে, হলিউড বলিউড থেকে শুরু করে সারা পৃথিবীর সিনেমা তারা দেখে। তা সো আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে হুমায়ুন আহমেদকে এই সময়ের উপযোগী করে আন্তর্জাতিকভাবে আমরা আসলে মানে রিপ্রেজেন্ট করব। অসাধারণ ভাই, এবং আপনি মানে এখানে আশাহত হওয়ার কিছু নেই। আশাহত এবং বিবেচনাটা রাখতে হবে যে আমরা চিত্রনাট্যের প্রয়োজনে। গল্পটার সাথে লাইন টু লাইন আমরা মেলাবো না। Right. সময় এবং বাস্তবতার কারণে কিছু পরিবর্তন বা কিছু করা হয়েছে, সেটা আপনাদের আশা করি ভালো লাগবে। মানে এবং আমরা সময়ের প্রয়োজনে চিত্রনাট্যটাকে ওভাবে একটু, করা। তবে গল্পটি নষ্ট করে নয়, একদমই না। এবং হুমায়ুন স্যারের লেখার প্রতি সম্মান রেখে, এবং হুমায়ুন স্যার আমাদের অনেক ভালোবাসার মানুষ, আমাদের অনেক প্রিয় লেখক অনেকেরই। তা সো আমরা অবশ্যই চাইবো তার প্রতি সম্মান রেখে তার কাজটিকে প্রকৃতপক্ষে মূল্যায়ন করতে, এবং সেটা মাথায় রেখেই আমাদের যিনি ডিরেক্টর অনম বিশ্বাস, উনি খুব ভালো একজন নির্মাতা, খুব যত্ন করে আমাদের টোটাল টিম, জয়ার এটা প্রথম প্রযোজনা বটে, জি। শীতে সিনেমা এবং থেকে দেবী প্রযোজনা হয়ে করেছে। কিন্তু তিনি এসেছেন এই এবং চলচ্চিত্রে। আমি মিসির আলী করেছি, এটা আমি আমার নিজের জায়গা থেকে মাথা নিচু করেই কথাটা বলছি। আমার আগে অনেকে টেলিভিশনে মিসির আলী করেছেন, সবাই অনেক সিনিয়র অভিনেতা, তাদের প্রতি আমার শ্রদ্ধা, এবং তারা সবাই আমার অনেক প্রিয় অভিনেতা। তা সো আমি আমার মতো করে একরকম চেষ্টা করেছি, এবং এটা বিচারটা করবেন আপনারা হলে এসে সিনেমাটা দেখে, কারণ অনেক কষ্ট করে, অনেক সীমাবদ্ধতার ভেতর দিয়ে আমরা যখন একটা সিনেমা করি, আপনারা সবাই জানেন দর্শকরা যে আপনারা অবশ্যই ভালো জিনিস চান, আমরাও ভালো কিছু দিতে চাই, কিন্তু আমাদের ক্ষেত্রটা কিন্তু ওইভাবে প্রস্তুত না। অনেক সীমাবদ্ধতার ভেতর দিয়ে আমরা যখন কাজ করি, আপনারা হলে এসে সবাই দেবী সিনেমাটি দেখবেন, দেখার পর ভালো লাগলে পরে তো ঠিক আছে, আমাদের পরিশ্রম না, সার্থক। আমরা বিশ্বাস রাখি যে এবং অবশ্যই ভালো কোনো লাগবে। সমালোচনা বা কোনো কথা থাকলে পরে সরাসরি সেটা বলবেন, কিন্তু হলে গিয়ে সিনেমাটি দেখার পর, কারণ আপনারা জানেন যে আপনারা হচ্ছেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক, দর্শকের কারণেই আমরা সিনেমাটা আসলে তৈরি করি। আপনারা যদি হলে আসেন, ছবি দেখেন, তাহলে হয়তো পরবর্তীতে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারবো, কিন্তু আপনাদের হলে আসতে হবে। অনুপ্রেরণাও একটা বড় বিষয় এই অনুপ্রেরণা, ক্ষেত্রে। সেটাই। আসলে আমরা জানি যে দেবী চলচ্চিত্রে আমাদের বাংলাদেশের আরেকজন সু অভিনেত্রী জয়া আহসান অভিনয় করেছেন, যিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আমরা জানি যে ভারতে দুই খুব বাংলাতে চ্যালেঞ্জের সে- সাথে, দুই বাংলায় খুব দাপটের সাথে কাজ করছেন, এবং প্রথম প্রযোজনা ওনার। সেই জায়গা থেকে তার সাথে কাজ করার যে অভিজ্ঞতা এই চলচ্চিত্রে, সেই সম্পর্কে একটু। জয়ের সঙ্গে আমি নাটকে অনেক আগেই অভিনয় করেছি, একদম আমার শুরুর দিকে। তারপর তো নাটকে অভিনয় আর করে না, ও তো সিনেমাই করে, তারপর এখন কলকাতাতে ম্যাক্সিমাম কাজ করে। সবকিছু মিলেও খুব অসাধারণ মানে মেধাবী অভিনেত্রী, এ কথা মানে আমি না, এটা সারা দেশের যারা দর্শক। এবং দেবীতে তার অভিনয়, যে চরিত্রে অভিনয় করেছে রানু চরিত্রে, কোয়ার্টিস্ট হিসাবে জয়া অনেক ভালো। আর কি বলবো, একজন শিল্পী হওয়ার জন্য যা যা লাগে, যে মেধাগুলো লাগে, এবং এই চরিত্রের জন্য একজন যে অভিনেত্রী আন্তরিকতা। যা যা আন্তরিকতা বা সবকিছু মিলিয়ে জয়া অসাধারণ এই চরিত্রে, এবং জয়া অসাধারণ অভিনেত্রী। সো এটা আমার বলার কিছু নাই। এটা আপনাদেরকে আবার নতুন করে দেখবে দর্শক দেবীর মাধ্যমে হ্যাঁ, নিশ্চয়ই। সিনেমাতে ওর সঙ্গে হ্যাঁ। আমার প্রথম কাজ হলো, দর্শকদের মানে ভালো লাগতে পারে, কারণ হুমায়ুন আহমেদের
লেখা। জি। হুমায়ুন আহমেদের আলাদা একটা মানে পাঠক অবশ্যই। শ্রেণী আছে। অনেক শুভকামনা। দেবী চলচ্চিত্রটি নিশ্চয়ই দর্শকদের মনে একটা আলাদা জায়গা তৈরি করবে, আপনাদের অভিনয় নিশ্চয়ই মুগ্ধ করবে সবাইকে। আমাদের আয়োজনের পক্ষ থেকে, পাঠক সমাবেশের পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট্ট বই উপহার। থ্যাংক ইউ। সেই সাথে রয়েছে ইগলু আইসক্রিমের পক্ষ থেকে আইসক্রিম। আমরা আইসক্রিম খেতে খেতেই বাড়ি যাব। তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। থ্যাংক সত্যি খুব মানে আমার মনে হয় যে এই শারদীয় দুর্গোৎসবের এই আজকের এই দিনে যখন শুরু হলো মায়ের আরাধনা করা, তখন আপনাকে নিয়ে যখন আমরা শুরু করে পড়েছি আজকের তারকা কথন, সত্যি আমরা ভীষণভাবে আনন্দিত। আবার অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা আমাদের সে সময় দেওয়ার জন্য, আর অনেক শুভকামনা। থ্যাংক শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ইগলু তারকা কথন। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর থাকবেন চ্যানেল আইয়ের সব আয়োজনের সাথে।